এই মেয়েটাও না একটা জিনিসও ঠিকঠাক জায়গায় রাখে না। ওর সব কাজ আমাকেই করে দিতে হয়, পুরো ঘরটা এলোমেলো করে রেখেছে। মৌমিতা তার মেয়ের ঘর পরিষ্কার করছিল। এমন সময় তার চোখ যায় তার মেয়ের অর্জিত সকল মেডেলের উপর। মৌমিতা ওই জিনিসগুলো দেখে কান্না করে দেয়। দেখো মৌমিতা, এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু সবুজ, তুমি তো আমাকে বলেছিলে তোমার একবার চাকরি হয়ে গেলেই তুমি আমাকে বিয়ে করবে। তোমার তো চাকরি হয়ে গিয়েছে আরো 1 বছর আগে, আর এখন তোমার প্রমোশনও হতে চলেছে। তাহলে এখন এরকম কথা বলছো কেন? আরে শুধু চাকরি পেলেই কি হবে? প্রথম কথা হচ্ছে আমি এখনো ভাড়া বাড়িতে থাকি। আমি নিজের জন্য একটা বাড়ি করব, গাড়ি করব, তারপর বিয়ের কথা চিন্তা করব। আর তুমি সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করো কেন? এটা ছাড়া কি তোমার মাথায় আর কিছুই ঘোরে না? আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এখন আমার জন্য বিয়েটা ইম্পর্টেন্ট নয়, আমার জন্য আমার ক্যারিয়ারটাই বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তাই এইসব ফালতু কথা মাথা থেকে বের করে ফেলো, আর এইসব ফালতু কথা বলে আমার সময় নষ্ট করো না। বিয়েটা তোমার কাছে ফালতু লাগে? তোমার কাছে যদি এইসব এতই ফালতু লাগে, তাহলে তুমি আমাকে ভালোবেসেছিলে কেন? কেন আমাকে এই পর্যন্ত এনেছো? আর এমনিতেও আমাদের বিষয় আমাদের বাড়িতে সবাই সবকিছু জানে। এখন আমি তাদের কি জবাব দেব? প্লিজ সবুজ, একটিবার ভেবে দেখো। আর আর এখন তো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। কি সব বলছো এইসব জাতা কথা? দেখো মৌমিতা, এখন আমি এই সব ঝামেলা আমার কাঁধে নিতে চাই না। আমি এই বাচ্চা চাই না, তুমি ওকে নষ্ট করে ফেলো। কিন্তু আমি চাই, আমি এই বাচ্চাকে পৃথিবীতে আনবো, ওকে আমি বড় করব। এখন তুমি আমার সাথে থাকো আর নাই থাকো, আমি এই নিষ্পাপ বাচ্চাটাকে হত্যা করতে পারবো না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এই সব কথা বলে মৌমিতা সেখান থেকে চলে যায়। ওই দিনের পর থেকে মৌমিতা আর কোনোভাবেই সবুজের সাথে যোগাযোগ করতে পারে না। সবুজ ওই শহর ছেড়ে অনেক দূরে চলে যায়। মৌমিতা সবুজের সাথে কথা বলার জন্য বারবার তাকে কল দিতে থাকে, কিন্তু এতে কোনোই লাভ হয় না। মৌমিতা একাই কষ্ট করে ওই সন্তানকে পৃথিবীর আলো দেখায়। মৌমিতার সেই মেয়ে এখন একজন 18 বয়সী অ্যাথলেট চ্যাম্পিয়ন। মৌমিতা তার মেয়েকে নিয়ে অনেক গর্ব করে। মৌমিতা তার চোখের জল মুছে আবার বর্তমানে ফিরে আসে। তারপর তার মেয়ের একটি মেডেল হাতে নিয়ে বলে, মা মিলি, তুই তো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তুই সারা জীবন এইভাবেই আগে বাড়তে থাক, তোর সব স্বপ্ন পূরণ কর। তোর সাথে সব সময় তোর মায়ের দোয়া আছে। মিলি একজন অ্যাথলেট ছিল। সে সব সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, আর সেই দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতো। আর আজও সে একটা রেসে অংশ নিতে গিয়েছিল। অন্যদিকে মৌমিতা বাড়িতে বসে তার মেয়ের কথাই ভাবছিল। এমন সময় তার কাছে একটা কল আসে। জি হ্যাঁ, আমি মিলির মা বলছি। কি? আপনি এগুলো কি বলছেন? না, এটা হতে পারে না। আমাকে এক্ষুনি হাসপাতালের অ্যাড্রেসটা মেসেজ করে পাঠান, আমি এক্ষুনি আসছি। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। মৌমিতা দৌড়ে সিটি হাসপাতালে যায়। সেখানে যাওয়ার পর সে জানতে পারে তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে তার মেয়ের 2টা পাই অকেজো হয়ে গিয়েছে। সে আর কখনোই হাঁটতে পারবে না। না না, আমার মেয়ে, আমার মিলি, মারে, এগুলো কি হয়ে গেল? কিভাবে হলো? মা, সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না। আমার দৌড়ানোর স্বপ্নটা এখানেই নিঃশেষ হয়ে যাবে। কি দরকার ছিল উপরওয়ালার আমাকে বাঁচিয়ে রাখার?
সে আমার পা নষ্ট করার বদলে আমাকে একেবারে এই পৃথিবী থেকে নিয়ে গেলেই ভালো হতো। এমন কিচ্ছু হবে না বেটি, তুই আশাহত হোস না। দেখবি তুই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবি আর আবার আগের মতো দৌড়াবি। মা। এইভাবেই কয়েকদিন মিলি হাসপাতালে ভর্তি থাকে। কিছুদিন পর মিলিকে ডিসচার্জ করে দেওয়া হয় আর মিলির মা মিলিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। মিলি এখন হুইল চেয়ারের সাহায্যেই চলাফেরা করে। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। মা, আমি সারা দিন এই ঘরের ভেতরে একা একা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে মা, তুই একটু অপেক্ষা কর, আমি ঘরের কাজগুলো শেষ করে তোকে নিয়ে বাইরে ঘুরতে যাব। না মা, আমি একাই চলে যেতে পারবো। এরপর মিলি একা একা গার্ডেনে ঘুরতে যায়। সে তার হুইল চেয়ারে বসে বসে সেখানে থাকা বাচ্চাদের খেলতে দেখে। এমন সময় সেখানে মিলির কিছু বান্ধবী চলে আসে। আরে মিলি, তুই হুইল চেয়ারে বসে আছিস? আমার তো মনে হচ্ছিল তুই আকাশে উড়ছিস, কিন্তু তুই দেখ এখন তুই নিজের পায়েও দাঁড়াতে পারছিস না। আর এমনিতেও ভালোই হয়েছে, তোর খুব অহংকার ছিল তাই না রে? আকাশে উড়বি? আকাশে উড়া তো এখন দূরের কথা, নিজের পায়েও দাঁড়াতে পারবি না। তোমরা চুপ থাকো, দেখে নিও কিছুদিনের মধ্যেই আমার পা ঠিক হয়ে যাবে আর আমি আবার নিজের পায়ে দাঁড়াবো, আগের মতো দৌড়াবো। আরে দেখো দেখো, এই লেংড়ি আমাদেরকে চ্যালেঞ্জ করছে। ভাঙবে তবু মচকাবে না। কান খুলে শুনে রাখ লেংড়ি, তুই এখন পঙ্গু হয়ে গিয়েছিস, বুঝলি? যত দ্রুত সম্ভব এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নে। ভালোই ভালোই এখন আকাশে উড়ার স্বপ্ন বাদ দিয়ে হুইল চেয়ারে বসে থাক, বুঝতে পেরেছিস লেংড়ি কোথাকার? এইসব বলে মিলির বান্ধবীরা তাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতে থাকে। তাদের কথা শুনে মিলির প্রচন্ড রাগ হয়। এইভাবে আর চলতে পারে না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, দৌড়াতে হবে। হুইল চেয়ারে বসে থাকা আমার কাজ না, একদম না। আমি নিজের পায়ে দাঁড়াবো, এখন যেইভাবেই হোক। এইটুকু বলে মিলি নিজের শরীরকে জোর করে হুইল চেয়ার থেকে দাঁড় করায়, কিন্তু সে দাঁড়ানোর সাথে সাথে আবার মাটিতে পড়ে যায় আর সে তার পায়ে প্রচন্ড ব্যথা পায়। সে ব্যথায় মাটিতে শুয়ে ছটফট করতে থাকে। এমন সময় সেখানে মিলির মা মৌমিতা চলে আসে আর মিলিকে সেখান থেকে নিয়ে যায়। তারপর তার ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়। মিলি, তোর কি দরকার ছিল হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ানোর? তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? একটা বারও আমার কথা চিন্তা করেছিলি? আমাকে মাফ করে দাও মা, আমি এইভাবে বেঁচে থাকতে চাই না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, দৌড়াতে চাই, আকাশ ছুঁতে চাই। হ্যাঁ মা, দাঁড়াবি, কোনো সমস্যা নেই, কিন্তু ডাক্তার এখন তোকে কিছুদিন আরাম করতে বলেছে। ব্যাস, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, তারপর তুই আবার আগের মতো ঠিক হয়ে যাবি। তখন তোর পাও একেবারে ভালো হয়ে যাবে। তখন তুই নিজের পায়ে দাঁড়াবি আর দৌড়াবি, নিজের স্বপ্ন পূরণ করবি। মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি বলছি। একদিন মিলির মা মিলিকে নিয়ে মন্দিরে যায়। মিলিকে মন্দিরের বাইরে রেখে মিলির মা ঠাকুরের সাথে কথা বলতে থাকে। হে উপরওয়ালা, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো মিলি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। আমার মেয়েটাই আমার সবকিছু। উপরওয়ালা, তুমি আমার কাছ থেকে সব সুখ কেড়ে নিয়েছো, কিন্তু আমি তাতেও আশাহত হইনি। আমি কখনো তোমার কাছে কোনো অভিযোগ করিনি, কিন্তু আমার মেয়ে কার কি ক্ষতি করেছিল? কেন তুমি ওকে এত বড় শাস্তি দিলে? ডাক্তার বলেছে ও আর কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আমার মেয়েটা যখন এই কথা জানতে পারবে তখন তো ও মরেই যাবে। এখন তুমি আমাকে রাস্তা দেখাও, তুমি আমাকে বলে দাও আমি কিভাবে আমার মেয়েকে এই কঠিন সত্য বলবো। তুমি আমার মেয়েকে শক্ত হতে সাহায্য করো, প্লিজ উপরওয়ালা, প্লিজ। অন্যদিকে মৌমিতার মেয়ে মিলি তখন মন্দিরের ভেতরেই আসছিল। সে তার মায়ের সব কথা শুনে ফেলে। কি না,
এ হতে পারে না, আমি এটা কখনোই মানতে পারবো না। আমি কখনোই আমার পা ছাড়া বেঁচে থাকতে পারবো না। এমন পঙ্গু জীবনের থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি এরকম জীবন চাই না। আমি সব সময় জিততে শিখেছি, এখন সেটা রেস হোক বা জীবনের দৌড়, আমি এইভাবে হার মানতে পারবো না। এইটুকু বলে মিলি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। সে রাস্তায় বসে কান্না করতে থাকে। তখন তার সামনে একটা তীব্র আলো প্রকট হয়, আর সেই আলোর ভেতর থেকে সুন্দর একটা পরী বেরিয়ে আসে। মিলি, তুমি তোমার মায়ের অনেক সাহসী একটা মেয়ে। তোমাকে এইভাবে কান্না করা মানায় না। তাই তুমি আমার সাথে পরিলোকে এসো, আমরা তোমাকে সাহায্য করব। চলো আমার সাথে। কিন্তু পরি, আমি ওখানে কিভাবে যাব? আমি তোমাকে নিয়ে যাব। রানী পরি তোমার সাথে দেখা করতে চায়, তোমার পায়ের চিকিৎসা করতে চায়, আর তোমাকে একেবারে সুস্থ করে তুলতে চায়। এরপর তুমি আবার আগের মতো হয়ে যাবে। চলো এখন আমার সাথে। এরপর সেই পরি মিলিকে নিয়ে পরিলোকে যায়। মিলি, তোমার মা অনেক দয়ালু। একবার সে আমাকে সাহায্য করেছিল, তাই আমি তোমার সাহায্য করতে চাই। এই নাও। এই কথা বলে রানী পরি তার জাদুর লাঠি ঘোরায়, আর তৎক্ষণাৎ মিলির পা একেবারে ঠিক হয়ে যায়। আমি একদম সুস্থ হয়ে গিয়েছি রানী পরি। এখন আমি হাঁটা চলা করতে পারবো। ওয়াও, এখন আমি দৌড়াতে পারবো, আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানী পরি। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি তোমার মাকে ধন্যবাদ দাও, যে তোমাকে জন্ম দিয়েছে। বেটি, একটা কথা মাথায় রেখো, আমাদের জীবনে যতই বালা মুসিবত আসুক, আমাদের নিজেদেরকে শক্ত রাখতে হবে। হার মানলে চলবে না। জীবনের প্রতিটি ধাপই এক একটা পরীক্ষা। যে বা যারা এই পরীক্ষাগুলো ধৈর্য সহকারে দিয়ে আসতে পেরেছে, তারাই উত্তীর্ণ হয়েছে। তাই কখনো বিপদ দেখে ভয় পেও না, বরং তার মোকাবেলা করো। রানী পরি, আপনি আমাকে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়েছেন। আপনার এই শিক্ষার কথা আমি কখনো ভুলবো না। বেটি, এই নাও, এটা আমাদের পরিলোকের উড়ন্ত হিল। এটা পরে তুমি আবার আগের মতো দৌড়াতে পারবে। শুধু আগের মতোই নয়, অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারবে। সেই সাথে এটা পরে তুমি আকাশেও উঠতে পারবে। তোমার যখন যা ইচ্ছা তাই করতে পারবে। এই হিল আমরা পরীরা তোমাকে উপহার স্বরূপ দিলাম। এখন তুমি এটা পরে উঠতে উঠতে বাড়ি ফিরে যাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানী পরি, আপনি আমার জীবনটাকে একেবারে বদলে দিয়েছেন। এরপর মিলি ওই জাদুর উড়ন্ত হিল পরে উঠতে উঠতে বাড়ি ফিরে। মিলি, তুই কোথায় চলে গিয়েছিলি? তুই জানিস তোকে নিয়ে আমার কত চিন্তা হচ্ছিল। আরে আরে, এটা আমি কি দেখছি? তোর পা একেবারে ঠিক হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ মা, আমার পা একেবারে ঠিক হয়ে গিয়েছে। তোমার ভালোবাসা আর দোয়ার জন্যই এখন আমি আবার আগের মতো সুস্থ হয়ে উঠেছি। মা, আমি আর কখনোই তোমাকে কষ্ট পেতে দেব না। আমি তোমার গর্বের কারণ হব। আজকের পর থেকে আমি তোমার কাছে প্রমিস করছি, আর কখনোই তোমাকে কষ্ট দেব না, তোমাকে চিন্তার মধ্যে রাখবো না। তারপর মিলি পরিলোকের সব কথা তার মাকে খুলে বলে। সবকিছু শোনার পর মৌমিতাও রানী পরীকে ধন্যবাদ জানায়। আর মিলি তার জাদুর উড়ন্ত হিলের সাহায্যে আবার আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।